প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আমি দেখছি যে আপনাদের মধ্যে অনেকেই আমাকে একটা বিষয়ে নক করছেন যে মুফতি মাসুদকে এই মানে বাংলাতে গ্রেপ্তার করা হয়েছে। উনি বাংলাদেশি, এখানে আশ্রয় নিয়েছিলেন কারণ উনি মুক্তমনা, উনি ইসলাম ধর্মেরও নানান বিষয়ে কথা বলে থাকেন এবং ওখানে হিন্দুদের ওপরে যে নির্যাতন হয়েছে বা হয়ে থাকে সেই বিষয়ে কথা বলে থাকেন। তো তাকে কেন এখানে গ্রেপ্তার করা হলো? এখানে বাহারকে মানে থাকতে সুযোগ করে দেওয়া হয় যার বিরুদ্ধে হিন্দু নির্যাতনের অভিযোগ আছে, আরও অনেকের নাম বলা হচ্ছে। যে মানুষটি হতে পারেন মুফতি কিন্তু উনি মুক্তমনা, উনি ইসলাম ধর্মের সম্পর্কে সমালোচনা করে থাকেন, হিন্দুদের ওপরে নির্যাতন নিয়ে মানে মানে আওয়াজ তুলে থাকেন। তো তাকে কেন গ্রেপ্তার করলো করা হলো ভারতের এই অংশে? আমি দেখছি অনেকেই মানে ওই দেশ থেকে যেমন প্রশ্ন তুলছেন, তেমনি এখান থেকেও অনেকে দেখছি বলছেন যে আপনি একটু দেখুন কি হলো। তো আমার নজরে বিষয়টা ছিল না। তো আমি এইসব দেখে আমি একটা পোস্ট দেখলাম। আমি দর্শক সেটা একটু আপনাদেরকে দেখাবো, পড়ে শোনাবো। আসাদ নূর বাংলাদেশি, কিন্তু উনি বাইরে থাকেন, ওনারও তো দেশে থাকার মানে সেই এটা নেই, বাধ্য হয়ে বাইরে থাকেন। তো উনি দেখছি একটা পোস্ট করেছেন, কলকাতা পুলিশ মুফতি আবদুল্লাহ আল মাসুদকে গ্রেপ্তার করেছে এবং বর্তমানে তিনি নদিয়া জেলার গয়েশপুর পুলিশ ফাঁড়িতে আছেন। পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কাটাগঞ্জ এলাকার কিছু ধর্মান্ধ হিন্দু মুফতি মাসুদকে ইসলামী সন্ত্রাসবাদী মনে করে সংঘবদ্ধভাবে পুলিশকে জানায়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় পুলিশ তাকে অবৈধ অভিবাসী হিসেবে গ্রেপ্তারের সিদ্ধান্ত নিয়েছে। ভারত সরকার যেটা বলছিলাম, বাহারের মতো হিন্দু নির্যাতনকারী মাফিয়াকে বা এরশাদ মাহমুদের মতো বৌদ্ধ নির্যাতনকারীকে জামাই আদরে বসবাসের বৈধতা দিলেও মুফতি মাসুদ বা আমাকে জেল খাটতেই হবে, কারণ তাদের চোখে আমরা অবৈধ। ধন্যবাদ ভারত সরকার ও জনগণকে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরবর্তীকালে আরও কিছু তথ্য আপনাদেরকে জানানো হবে বলে, এটা দুদিন আগের পোস্ট বলে আমি দেখছি একটা ছবিও দেওয়া হয়েছে। দর্শক, কে এই মুফতি মাসুদ, এই হচ্ছে ছবি। পোশাক আশাক বা চালচলন হয়তো মুফতির মতোই, কিন্তু উনি মুক্তমনা। আবারও বলছি, অনেকে বলে থাকেন উনি এখন নাস্তিক হয়ে গেছেন, সেটা অনেকে বলে থাকেন। তো ফলে এখন ওই ব্যক্তি ভারতে এসে ভারতকে, যেটাকে আরও অনেক বেশি মুক্তমনা বলা হয়ে থাকে, ভারতের কালচার, ভারতের সংস্কৃতি, তো সেখানে এসে মানুষটি গ্রেপ্তার হয়ে যাবেন। তিনি ওখানে এই ইসলাম ধর্মের সম্পর্কে কথা বলতে গিয়ে দেশ ছাড়া হয়েছেন, কার্যত দেশে টিকতে পারছেন না, দেশে গেলে মেরে ফেলবে। তো উনি একটা এসছেন ভারতে, ভিসা নিয়ে এসছেন, বৈধভাবে এসছেন, একটি জায়গায় ভাড়া নিয়ে থাকতেন। তো সেখানে কেন তাকে গ্রেপ্তার করা হলো, এই নিয়ে আমি দেখছি অনেকে প্রশ্ন তুলছেন, আপনাদের মধ্যে অনেকে দেখছি তুলছেন। তো আসাদ নূর তিনিও দেখছি এই পোস্ট করেছেন। আমি দর্শক সরাসরি একটু কথা বলবো আসাদ নূরের সঙ্গে, আমি তার সঙ্গে একটু অনলাইনে যোগাযোগ করার চেষ্টা করছি, আমার সঙ্গে যেহেতু যোগাযোগ আছে। ওয়েট দর্শক, হ্যাঁ পেয়েছি, আসাদ নূরকে অনলাইনে পেয়েছি। আসাদ নূর, আরামবাগ টিভিতে আরও একবার আপনাকে স্বাগত জানাই। আমি দেখছি আপনি দুদিন আগে একটা পোস্ট করেছেন, আমি সেটা তো পড়ে শোনালাম। তো আমি আরেকটু বিস্তারিত জানতে চাই, কারণ আমারও খুব একটা ধারণা নেই কে এই মুফতি মাসুদ। আপনি একটু বলুন তো, দুদিন আগে যে পোস্ট করেছেন আপনার কাছে কি খবর আছে বা এখন আপডেট কি আছে, একটু বলুন তো। মুফতি মাসুদ ভারতে এসছেন 2017 সালে বাংলাদেশ থেকে। তিনি বিতাড়িত, নিজের জীবন বাঁচাতেই এসেছিলেন। এর কারণ হচ্ছে ইসলামের যেগুলো ফ্যানাটিক বিষয়গুলো আছে তাদের সমালোচনা করতে গিয়ে তিনি তোপের মুখে পড়েন এবং তিনি বৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং দীর্ঘদিন তিনি ভারতে অবস্থান করেছেন। ভারত সরকার তার ভিসার মেয়াদ প্রতি বছর বাড়িয়ে দিত। গত 2 বছর ধরে একটু জটিলতার সৃষ্টি হয় যখন বাংলাদেশের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যায়। তিনি পাসপোর্ট রিনিউ করেন এবং পরবর্তীতে আবার নতুন পাসপোর্টে তার ভিসা রিনিউর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করেন। সেই অনুরোধ একবার প্রত্যাখ্যিত হয়। পরবর্তীতে তিনি আবার প্রিপারেশন নিচ্ছিলেন কিছুদিন আগে যে তিনি আবার অ্যাপ্লাই করবেন আরও কিছু রেলেভেন্ট ডকুমেন্টস দিয়ে। তো এর মধ্যেই তিনি নদিয়ার কল্যাণীর গয়েশপুরের, আপনারা জানবেন, একটু প্রত্যন্ত অঞ্চল গ্রাম, একটি হিন্দু অধ্যুষিত গ্রাম দেখে তিনি সেখানে একটি বাসা ভাড়া নেন, যেন তিনি হিন্দুদের মধ্যে, আশেপাশে হিন্দু থাকলে তিনি তাদের নিরাপদ মনে করেন। কিন্তু যে সকল হিন্দুদের তিনি নিরাপদ মনে করেছিলেন তারা আসলে মাসুদ ভাইকে নিরাপদ মনে করেননি। সেই হিন্দুরা মনে করেছেন তিনি একজন ইসলামিক কোনো সন্ত্রাসী হবেন, জঙ্গি ফঙ্গি জেহাদি। এখানে বসে ঘরের মধ্যে বসে আরবি পড়েন আর তার হাঁটাচলা দেখলে মনে হয় যে একজন মুসলমান। তো
অজ্ঞতা থেকে হোক বা কোনো এক বর্ণ বৈষম্যের কারণে হোক বা মুসলমানদের প্রতি ঘৃণার কারণে হোক, যে কোনো কারণে তারা ভেবেছে গ্রামবাসী যে এই লোককে এখানে থাকতে দেবে না। তারা কি করেছে, তার বাড়িতে, যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন, ইট পাটকেল মারতো প্রতিদিন রাতে, গভীর রাতে সে দরজা ধাক্কা দিয়ে চলে যেত। তো তিনি এই ঘটনায় অতিষ্ঠ হয়ে তার যিনি ল্যান্ডলর্ড তাকে নিয়ে থানায় তার সাথে পরামর্শ করেন যে কি করার আছে। তিনি পাল্টা ওই যারা ঢিল মারছিল তাদের ধরে ঢিল মারা বা থাপ্পড় দেওয়া বা হুমকি দেওয়া এটা করেননি, তিনি আইনের আশ্রয় নিয়েছিলেন, পুলিশের কাছে গেছেন। তো পুলিশ তার এই বক্তব্য শুনে প্রথমে তার লিগ্যাল স্ট্যাটাস জানতে চায় বাংলাদেশি শুনে। তারপর তিনি বলেছেন যে আমার ভিসা পেন্ডিং আছে, এই যে গয়েশপুরের কথা বলছি। তো পেন্ডিং থাকায় তাকে পুলিশ আটক করে আর কি। অফিসিয়ালি কোনো মামলা তার বিরুদ্ধে এখন পর্যন্ত হয়নি। 4 দিন ধরে তিনি পুলিশের জিম্মায় আছেন এবং এখন ভারত সরকার আহ, হয়তো তাকে ভিসা এক্সটেন্ড করে দেবে অথবা তাকে ডিপোর্ট করে দেবে বা বলে দেবে যে তুমি এতদিনের ভেতর অন্য কোনো দেশে চলে যাও। এখন পর্যন্ত তিনি পুলিশের নিরাপদে আছেন আজকের দিন পর্যন্ত, অর্থাৎ 31 অক্টোবর পর্যন্ত। আমি জানি না সর্বশেষ কি হবে, তবে শারীরিকভাবে তিনি ঠিক আছেন। এতদিন তিনি পুলিশ কাস্টাডিতেই ছিলেন, গয়েশপুর পুলিশ ফাঁড়িতেই ছিলেন। এই হচ্ছে আপডেট। তারপরে আপনি বলছেন যে যারা মাসুদ সম্পর্কে প্রশ্ন তুলেছেন তারা মাসুদকে হয়তো চিনতে পারেননি, বা মাসুদ অ্যাকচুয়ালি কোন কালচারে এখন আছেন সেটা তারা অনেকে জানতে পারেননি বা জানার চেষ্টাও করেননি। কিছু একটা দেখেছেন, পোশাক আশাক বা আচার আচরণ, মানে এ দেখেই ওনারা মানে ক্ষোভ বিক্ষোভ দেখাতে শুরু করেছেন বা তাড়ানোর একটা প্রক্রিয়া শুরু করেছেন। কিন্তু মাসুদ অ্যাকচুয়ালি ওই টাইপের না যে টাইপের ভাবছেন, হিন্দুদেরই একটা অংশ, এবং উনি হিন্দু এলাকাতেই আছেন, এবং তার মানে ল্যান্ডলর্ড তিনিও হিন্দু নিশ্চয়। হ্যাঁ, তো মাসুদ তিনি সম্পর্কে একজন। মাসুদ সম্পর্কে আপনি একটু বলুন না, মানে আমিও খুব একটা জানি না মাসুদ, মুফতি মাসুদ অ্যাকচুয়ালি আচ্ছা, কি করেন। তিনি তিনি পৃথিবীর আমার জানা মতে পৃথিবীর যত বাংলা ভাষী আছেন বা ভারতবর্ষের মধ্যে এক প্রথম ব্যক্তি যিনি ইসলাম ত্যাগ করেছেন ঘোষণা দিয়ে। তিনি পেশায় একজন হাফেজ, মাওলানা, মুফতি। তার 3টি টাইটেল। মুফতি হচ্ছে ইসলামের আইন প্রণেতা, ল মেকার। তো তিনি এই পদে থেকে বাংলাদেশে তার সমকক্ষ যারা শিক্ষা মানে ইসলামিক ডিগ্রির মধ্যে অন্যতম শীর্ষ ডিগ্রি ধরা হয় মুফতিকে। আমরা যেরকম জাজদের বলি, যিনি একজন ধরুন একজন বিচারপতিকে যে মর্যাদা দিই, ইসলামে তার মর্যাদা একই। তো তিনি ইসলামিক যে ব্যাকগ্রাউন্ডে ছিলেন সেখান থেকে বিদ্রোহ করেছেন। তার ইসলামিক পুস্তক পড়ার পরে সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে এই জিনিসগুলো আসলে সত্য নয় বা এর মধ্যে বেশ কিছু উগ্রপন্থা আছে যেগুলো তিনি মেনে নেননি এবং তিনি বিদ্রোহ করেছেন। তার পেশায় বাংলাদেশে থাকলে হয়তো মাসে 1.5-2 লাখ টাকা ইনকাম করতেন মিনিমাম। আর যারা প্রফেশনাল ওয়াজ মাহফিল করেন, যারা জলসা করেন, তারা তো কয়েক লাখ কোটি টাকাও ইনকাম করেন মাসে। তো তিনি তার সেই পেশাকে বিসর্জন দিয়েছেন শুধুমাত্র তার চিন্তা অনুযায়ী সত্য বলার জন্য। এবং বিতাড়িত হওয়ার পর থেকে তিনি ভারতীয় অবস্থান করেছেন, ভারতের বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গনে তিনি অংশগ্রহণ করেছেন, তিনি বই লিখেছেন একাধিক, এবং মানুষকে মুক্ত করার চেষ্টা করেছেন। এই সংগ্রামটাই তার একদম শুরু থেকে। তিনি 2 সন্তানের জনক। তার পরিবার পরিজন সব ছেড়েই তিনি এখানে দেশান্তরী হয়ে আছেন। তার একমাত্র লক্ষ্য, আমি যেটা বুঝতে পেরেছি এতদিন ধরে, তিনি আমার অগ্রজ, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক হিসেবে আমি বুঝতে পারি যে তিনি খুবই সরল একজন মানুষ, খুবই তার টার্গেট খুব সহজ। উগ্রপন্থা, ধর্মীয় উগ্রপন্থা থেকে তিনি মানুষকে মুক্ত করতে চান, যেহেতু তিনি এই অন্তত ইসলাম নিয়ে বেশ পড়াশোনা করেছেন। এবং আমি দুঃখের সাথে বলি যে আহ, যেই অনুভূতিটা আঘাত, আমরা বলি না যে আমার সেন্টিমেন্টকে হার্ট করা হয়েছে, তো সেই সেন্টিমেন্টকে হার্ট করে আজকে আমরা জানতে পারছি যে আহ, সূর্য নয়, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে বা যার যার অবস্থান থেকে ঘোরে। তো এইখানে কিন্তু আমরা সেই ব্রুনোর কথা বলি, অনেক উদাহরণ দিতে পারবো। আমরা সেই উদাহরণের আগে সংক্ষেপে বলি, দেখুন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মানুষের কাপড় দেখে, চেহারা দেখে জাজ করেন। বাংলাদেশে আমি এই ঘটনাগুলো যেহেতু ডিল করি, জানি যে একজন মানুষের হাতে লাল সুতো থাকলে তাকে ইসকন বলে দেওয়া হচ্ছে, তাকে হিন্দু হিসেবে অবজ্ঞা করা হচ্ছে, তাকে বাড়ি ভাড়া দেওয়া হচ্ছে না, তাকে বিভিন্নভাবে বৈষম্যের শিকার করা হচ্ছে। একই একই বৈষম্য যদি আমরা পশ্চিম বাংলায় দেখি তাহলে এর চেয়ে দুঃখজনক কি হতে পারে। এখানে আমাদের নেতাজির জন্ম হয়েছে, এখানে কাজী নজরুল ইসলাম জন্মেছেন, এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মহান ব্যক্তিরা আলোকিত করেছেন। সেই আলোকিত উপত্যকায় কেন আঁধার থাকবে? কেন এখন এই 2025-এ এসেও মানুষ তাকে তার কাপড় দিয়ে, তার কথাবার্তা, বাংলাদেশি অ্যাকসেন্টে কথা বলেন বলে তাকে বাংলাদেশি ধরে নিয়ে জিহাদি জঙ্গি ভেবে নেওয়া হবে এবং তাকে আজকে এই ভিকটিম করা হবে? এটা আমি মনে করি খুবই দুঃখজনক বিষয়। যাদের জন্য তিনি লড়ছেন, যেই উপত্যকার মানুষের জন্য তিনি লড়ছেন, সেই উপত্যকার মানুষে তাকে আঘাত দিয়েছে, যেটা অত্যন্ত দুঃখজনক বলে আমার মনে হয়।
না, আপনি কি এটা নিশ্চিত হয়েছেন যে মানে হিন্দুদেরই একটা অংশের তরফ থেকে এই বিক্ষোভ দেখানো হচ্ছে, নাকি কারণ উনি যেহেতু নাস্তিক হয়ে গেছেন, উনি যেহেতু মুফতি হয়েও ইসলামের বিরুদ্ধে কথা বলে থাকেন, তো সেই জন্য এখানকার মুসলিমদের কোনো অংশ এটা করছে না তো যে ওনার বিরুদ্ধে একটা ক্ষোভ বিক্ষোভ দেখানো? না কারণ না, আমি একটু স্পষ্ট করি, উনি বহুদিন ধরে মমতা ব্যানার্জির সমালোচনা করেন, বামপন্থীদের মধ্যে যারা ভণ্ড তাদের সমালোচনা করেন, এবং তৃণমূলের বেশ কিছু ব্যক্তিরা যেরকম ধর্মীয় কার্ড খেলেন তাদের সমালোচনা তিনি করেন। কিন্তু এবং ইসলামের সমালোচনা তিনি করেন, মুসলমানদের তিনি ভালোবাসেন, আমিও মুসলমানদেরকে ভালোবাসি, ফ্যানাটিক মুসলমানদের আমি বিরোধিতা করি। আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি, উনি আটক হওয়ার পর থেকে আজকে পর্যন্ত আমি প্রতিটা মুহূর্তের প্রায় আমি খবর রাখছি। তার আশেপাশে, তিনি যেখানে যেখানে আছেন আশেপাশে আমার আইনজীবী আছেন। তো না, কোনো মুসলমান তার বিরুদ্ধে এই কোনো কাজ করেনি। এবং তিনি যে গ্রামে থাকেন, গ্রামের নামটা আমি নিচ্ছি না, ওই গ্রামের মানুষদেরই আমি আর অবজ্ঞা করতে চাই না, কিন্তু সেখানে সেখানে কোনো মুসলিমই নেই। তার বাড়ির ঠিকানা কেউ জানতোই না হিন্দু ছাড়া। তার সাথে যেটা করেছে এরা ইটসেলফ হিন্দু বা হিন্দুত্ববাদ বা হিন্দুত্ববাদী কেউ করেনি। আমি বলবো কিছু বোকাশোকা হিন্দু ব্যক্তি যাদের অজ্ঞতা থেকে তারা এই কাজটা করেছে। আমরা বাংলাদেশে যে মব হতে দেখি না, মানে মব একটা মানুষের মনে হয়েছে যে সে খারাপ, তাকে মারো। এখানে তার গায়ে হাত তোলেনি, কিন্তু ঢিল মেরেছে, কাছাকাছি গেছে আর কি। আমি জানি না বাংলাদেশ থেকে এই শিক্ষাগুলো নিচ্ছেন কিনা তারা। আহ, ওকে, না, খুব আপনি উদ্বেগের কথাগুলো বলেছেন, আমিও খুব একটা অবগত নয়। তবে আপনি যে কথাগুলো বললেন আমিও একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে এরকম তো হওয়ার কথা না। যারা হিন্দু এবং আপনি মুফতির যা বিবরণ দিলেন তাতে করে উনি তো আঘাতপ্রাপ্ত হবেন, সেটা তো হওয়ার কথা না। এখানে কোত্থেকে কী হচ্ছে অ্যাকচুয়ালি, এই হিন্দু যে বলা হচ্ছে তারা অ্যাকচুয়ালি কী হিন্দু? এখানেও কিন্তু জালি হিন্দু আছে। কারণ আপনি যে কথাটা বললেন না, মমতা ব্যানার্জির সমালোচনা করা বা ইত্যাদি ব্যাপার, তো এখানে অনেক জালি হিন্দু আছেন, তারা বলেন হিন্দু কিন্তু অ্যাকচুয়ালি তারা মানে মানে অন্য টাইপের আর কি হয়ে গেছেন। ফলে এ কী হিন্দু সেটা দেখতে হবে। যাই হোক, তবে ঘটনাটা খুব উদ্বেগের, কারণ উনি যেহেতু একটা সমস্যার মধ্যে পড়েছেন আপনাদের দেশে, সুতরাং উনি একটা আশ্রয় চেয়েছেন। কারণ উনি ওনার যে মুক্ত মন যেভাবে উনি বলতে চান সেটা একটা বার্তা দেওয়ার চেষ্টা করেন। তো সেই বার্তা দিতে গিয়ে যদি উনি এখানেও শিকার হন, যেটা আপনি বলছেন যে বাংলাতে বা ভারতে মানে এটা আপনারা আশা করেন না, তো আমরাও কখনো ভাবি না যে এইরকম মুক্তমনা কেউ, কারণ এখানে তসলিমা নাসরিনও জায়গা পেয়েছে ভারতবর্ষে। কিন্তু পশ্চিমবঙ্গে একটা সমস্যা আছে, এই একটা অদ্ভুত কালচার এখানে, আমাদের বলতে দ্বিধা নেই, সব কথা আপনাকে বলতেও পারবো না যেহেতু আপনি অন্য দেশের, কিন্তু আমরা এখানে ফিল করি যে আমাদের দেশের মধ্যেও একটা অন্য আইন যেন কোথাও চলে এই পশ্চিমবঙ্গে, বা চালানোর চেষ্টা হয় কোনো একটা অংশকে মানে মানে মদত দিতে গিয়ে বা তাদেরকে সন্তুষ্ট করতে গিয়ে। তো যাই হোক, আমি একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। আসাদ নূর, আপনি যেটা বলছেন আমরা সবসময় মানি, মানবতা হচ্ছে শেষ কথা। সুতরাং যদি কোনো রকম সন্ত্রাসী মানে কাজকর্মের সঙ্গে যুক্ত না থাকেন, অহেতুক তাকে হেনস্থা করা সেটা আমরা কখনো চাই না। আপনার একটু এখানে ডেটা দিতে চাই, এই সন্ত্রাসী কর্ম নিয়ে আমি বলি, ভারতের যতগুলো গোয়েন্দা সংস্থা আছে যারা ভারতের ভেতরে কাজ করে, মাসুদ ভাইকে ধরে নিয়ে যাওয়ার পরে তারা এসে একের পর এক ইন্টারোগেশন করা হয়েছে। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ভারতের বিরুদ্ধে বা সন্ত্রাসমূলক কোনো কাজের সাথে যুক্ত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তার যে ডিভাইসগুলো সিজ করা হয়েছিল, তার আসলে ঘরের ভেতরে যা কিছু ছিল বইপত্র সবই নিয়ে যাওয়া হয়েছে। মানে কোনো, তো সেগুলো যাচাই বাছাই করে তার কাছে ফেরত দেওয়া হয়েছে, এতটুকু জানি। এবং ভারতের যেমন এই যে কিছু দুষ্ট লোক আছে, আবার অসংখ্য মানুষ তার মুক্তির জন্য করেছেন। আবার কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিয়েছেন, যেমন বলেছেন যে তিনি কেন ভারতে আসবেন, অন্য কোথাও যাবেন না কেন? এটা বর্ডারের কারণ, পাশের দেশ আমাদের ভারত। ভারতীয়দের এটা একটা ভালো জিনিস যে ভারত থেকে নির্যাতিত হয়ে মুসলমান বাংলাদেশে যেতে হয়নি এখন পর্যন্ত। যদি হয় বাংলাদেশেও ভারতের অনেকে আশ্রয় দেবে, এটাই হওয়া উচিত। একজন বিপদে পড়লে অন্য জায়গায় তো আসবেন। তো আপনারা যারা আমাদেরকে ওয়েলকাম করেছেন, বা এই যে আপনি সমব্যথী হচ্ছেন, আমি সেই সকল ভারতবাসীর কাছে কৃতজ্ঞ। যাই কিছু ঘটেছে, মাসুদ ভাই শীঘ্রই মুক্তি পাবেন আমি আশা করছি, হয়তো সেটা 1-2 দিনের মধ্যেই। ওকে, অসংখ্য ধন্যবাদ আসাদ নূর। আমিও খোঁজখবর দেবো বা আমার তরফ থেকে যেখানে যা বার্তা দেওয়ার দেবো বা ক্রস চেক করার চেষ্টা করব। ভালো থাকবেন, পরে আবার যোগাযোগ করব। ওকে, দর্শক শুনলেন আসাদ নূর, বাংলাদেশি ব্লগার, কিন্তু বাইরে থাকেন, উনিও দেশে থাকতে পারেন না, ওনাদের ওখানকার যা সিস্টেম সেটা আপনারা জানেন। তো মুফতি মাসুদের ব্যাপারে এই তথ্য সামনে এসছে। আপনাদের যদি কারো জানা থাকে, যারা ওখানকার মানুষ, এই গয়েশপুর যে জায়গাটা বলা হচ্ছে, একটু খোঁজ খবর নেবেন তো, নিয়ে আমাকে একটু বলবেন তো আলাদা করে হোয়াটসঅ্যাপে কী পরিস্থিতি, যে এলাকার নাম বলা হচ্ছে, কারা এইসব করেছেন।
একটু বলবেন। আর আমাদের যে সিকিউরিটি এজেন্সি যারা এগুলোকে খতিয়ে দেখে তাদের উপরে আমরা কিছু চাপিয়ে দেবো না, নিশ্চয়ই তাদের দিকটা তারা খতিয়ে দেখবে। কিন্তু আমরা সবসময় একটা কথা বলবো, বিশ্বের যে কোনো মানুষই হন না কেন, যারা মানবতা নিয়ে কাজ করে থাকেন তারা যেন অহেতুক হেনস্থার শিকার না হয়। এটাই তো আমাদের আদর্শ ভারতবর্ষে, তাই না? কিন্তু এই পশ্চিমবঙ্গে এমন একটা সিস্টেম, অনেক কিছু অনেকভাবে চালানো হয়, বোঝানো হয়, তার জেরে গোটা দেশ প্রশ্নের মুখে পড়ে যায় অন্যদের কাছে, সেটাও আমাদেরকে ভাবাই। দর্শক বলবেন আপনারা যা বলার, অবশ্যই বলবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।